শ্বশুর আমাকে প্রতি রাতেই বাধ্য করত। আমি শ্বশুরকে কোনো কিছুই বলতে পারতাম না। এক প্রকার আমি শ্বশুরের কাছে জিম্মি হয়ে গেলাম। শ্বশুর আমাকে যেভাবে চাইতো, যখন চাইতো, আমি যেন শ্বশুরকে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। বন্ধুরা, আমাকে বিয়ে করে যে এই বাড়িতে নিয়ে এসেছে, সে শহরে ব্যবসা করে, বাঙ্গারি ব্যবসা করে। কিন্তু ওই 6 মাসে 3 মাস পর পর একবার সে বাড়িতে আসে। কিন্তু বাড়িতে আসলেও সে মাত্র 3 দিন, 1 সপ্তাহ থেকে আবার চলে যেত। কিন্তু বন্ধুরা, আমার বাড়িতে থাকতো আমার শ্বশুর। এদিকে আমার শাশুড়ি দীর্ঘদিন যাবৎ নেই, কিন্তু আমার 2 ননদ আছে। দুজনেরই বিয়ে হয়ে গেছে। তারা মাঝে মধ্যে আমাদের বাড়িতে বেড়াতে আসে। তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, শ্বশুর আর আমি এই ফাঁকা বাসায়, এই একটা মফস্বল গ্রামে আমরা একাই থাকতাম। আমার শ্বশুর আমাকে এক প্রকার সে বাধ্যই করত, তাকে যেন আমার দিতেই হবে। আর আমিও শ্বশুরের সেই বাধ্যকতা মেনে নিয়ে আমি যেন সব কিছুই মানা শুরু করে দিলাম। এভাবেই কাটতেছিল আমার দিন। আমি শ্বশুরমশাইকে শুরুতেই তেল মালিশ করে দিতাম। তার যত ব্যথা ছিল সব কিছুই আমি দেখাশোনা করতাম। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমার কলিজার বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ ইন্টারেস্টিং গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকের গল্পটি হচ্ছে শ্বশুর এবং পুত্রবধূ। আর আজকের এই গল্পটা তোমাদের অনেক বেশি বিনোদন দিবে। তাহলে চলো বন্ধুরা, গল্পটা একেবারেই প্রথম থেকে শুরু করি। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের ফ্যামিলির একজন জয়েন করে নিবে। আমার স্বামী, বন্ধুরা, সে মূলত একজন বাঙালি ব্যবসা করে শহরে। কারণ শহরে অনেকেই আছে দামি জিনিসপত্র তারা বাঙালিতে ফেলে দেয় বা দিয়ে দেয় বা কম টাকায় বিক্রি করে ফেলে। কারণ আমার স্বামী কোনো কাজকর্ম জানে না, লেখাপড়াও তার খুব একটা বেশি নেই। সে যে ইনকাম করে চলবে বা তার যে বউ পালবে, এরকম দক্ষতা তার এখনো হয়ে ওঠে নাই। যাই হোক, সে শহরে বাঙালি ব্যবসা করে। কিন্তু আমি বিয়ের আগে এই খবরটা একেবারেই জানতাম না। আমি বিয়ের পরে এই খবরটা জানলাম। তো সে আমাকে বিয়ের আগে বলেছিল, যখন আমার মা বাবা বিয়ে ঠিক করেছিল। কারণ শহরে অনেকেই আছে, দেখবেন অনেক অনেক রাস্তা পরিষ্কার করে কি করে, বা যারা বিদেশে যায়, হ্যাঁ, অনেকেই অনেক ধরনের কাজ করে। বাট তারা অ্যাকচুয়ালি কি কাজ করে আমরা কিন্তু সেইটা জানি না। তো আমার স্বামী বলেছিল সে নাকি বড় এই শহরে তার বড় ব্যবসা আছে। কি ব্যবসা আছে আমরা সেটা খোঁজখবর নেই নাই, জানিও না। তো আমার এখন এই কপাল। তো বন্ধুরা, আমার শ্বশুর সে ছিল একটু ভালো মানুষ। তার মোটামুটি বেশ কিছু সয় সম্পত্তি ছিল। আমাদের যে গ্রামের বাড়ি আমাদের, এই বাড়িটা মূলত শ্বশুরের। এখানে প্রায় 12 শতকের মতো তার জায়গা রয়েছে, কিন্তু এই জায়গার মূল্য একেবারেই কম। তাছাড়া তার বেশ কিছু ফসলি জমি রয়েছে। এছাড়া আনাজ তরকারি উৎপাদন করে শ্বশুর নিজেই সবকিছু করে। তার বেশ জায়গা সম্পত্তি আছে বলা চলে। তবে আমার শ্বশুর যেহেতু একজন কৃষক, সে কৃষি কাজ করে সারাদিন। রাতের বেলায় সে একটু চিৎকার চেঁচামেচি করে, কার নাকি বুকে জ্বালা পড়া হয়। তাছাড়া তার হাঁটুতে, কোমরে, বিশেষ করে মাথায় খুব বেশি ব্যথা করে। আমাকে প্রায় সময় বলতো আমার শ্বশুর, বৌমা, আমাকে একটু মাথাটা ব্যথা করতেছে, একটু তেল মালিশ করে দিবে, একটু পায়ের তলাটা মালিশ করে দিবে। তো বৌমা আমাকে, সে খুব আদর করে আমাকে বৌমা বলতো। আর তাছাড়া আমি ঘরের কাজ করতে খুব ভালোবাসি। বিশেষ করে শ্বশুর শাশুড়ি, আমার স্বামীর সেবা যত্ন করতে আমি খুব ভালোবাসি, যেহেতু আমি গ্রামের মেয়ে। কিন্তু বন্ধুরা, আমার শ্বশুর ছাড়া এই বাড়িতে আর কেউ ছিল না। আমি আমার শ্বশুরকে প্রায় সময়, রাত নেই দিন নেই, আমি তাকে মাথায়, কপালে তেল মালিশ করে দিতাম। তার মাথা টিপে দিতাম, পায়ের তলায় তেল মালিশ করে দিতাম, হাঁটুতে দিতাম, কোমরে দিতাম, পিঠে দিতাম। তাছাড়া মাঝে মধ্যে আমি তার শরীর টিপেও দিতাম। হ্যাঁ, সে বেশ আরাম পেত। আসলে আমার শ্বশুর
দিনের বেলায় সে ফসলি জমিতে কাজ করে, আর রাতের বেলায় তার শরীরে ব্যথা করে। এই জন্য সে আমার কাছে একটু আরাম চাইতো, আর আমিও তাকে আরাম দিতাম। তো বন্ধুরা, এইভাবে আমাদের শ্বশুর এবং পুত্রবধূর দিন খুব ভালোভাবেই চলে যাচ্ছিল। আমরা কোনো সময় শুটকি ভর্তা খেতাম, কোনো সময় আলু ভর্তা, কোনো সময় বেগুন ভর্তা, কোনো সময় ওই তরকারি এই তরকারি, বা আমার শ্বশুর যেহেতু একজন কৃষক ছিল, কলম শাক, লাউ শাক, যে কোনো কিছু করে আমরা খেয়ে ঘুমিয়ে পড়তাম। এই ছিল আমাদের মোটামুটি দিন। কিন্তু বন্ধুরা, আমার শ্বশুরের সেবা যত্ন করতে করতে আমি প্রায় সময় শ্বশুরের কাছেই ঘুমিয়ে পড়তাম। অনেক সময় সকালবেলা ঘুম থেকে প্রায় সময় উঠে দেখি, ও মা, আমি তো তাহলে সারা রাত আমার শ্বশুরের কাছেই ছিলাম। শ্বশুরও কখনো কোনো কিছু মনে করতো না। সে তার নিজের মেয়ের মতো করে আমাকে স্নেহ করত। আমাকে সে নিজের মেয়ের মতো করেই আদর সোহাগ করতো, খেয়াল রাখতো। আমার টুকটাক কি কি লাগবে, কি দরকার, সব কিছুই খেয়াল রাখতো। তাছাড়া আমার শরীর অসুস্থ হলেও আমি যে শুধু শ্বশুরের একা সেবা করতাম তা কিন্তু না বন্ধুরা। এই ধরেন আমার সর্দি কাশি বা জ্বর উঠলে শ্বশুর শ্বশুর কিন্তু রান্নাও করতে পারে। শ্বশুর আব্বা নিজেই ভাত রান্না করতো। তাছাড়া আমাকেও তিনি প্রায় সময় তেল মালিশ করে দিত। আসলে আমাদের গ্রামে মানুষরা খুব একটা বেশি তারা ডাক্তারের কাছে বা ফার্মেসিতে খুব একটা বেশি যায় না। এখনও দেখবেন অনেক গ্রামের মানুষ আছে তারা কিন্তু ওষুধের উপর নির্ভরশীল না। তারা বিভিন্ন গাছগাছালি ওষুধ খায়, হ্যাঁ, নিজেরাই ওষুধ বানিয়ে নেয়। আবার অনেকেই বিশেষ করে তেল মালিশটা ওই শুকনা মরিচ, তারপর হচ্ছে রসুন, এগুলো দিয়ে তেল মালিশ করে ফু দেয়। ফু দিয়ে এইটা মালিশ করে দিলে ভালো হয়ে যায়। আমার শ্বশুরমশাই একজন কৃষক ছিলেন, কিন্তু উনি সেই সঙ্গে একজন কবিরাজও ছিলেন। হ্যাঁ হ্যাঁ, একজন কবিরাজ। তিনি কিন্তু অনেক আগের যুগের একজন মানুষ, কিন্তু তার শরীর, তার ফিটনেস দেখলে আপনারা বলবেন উনি কি সত্যি এত বয়স? না, এইটা কোনোভাবেই বোঝার উপায় নেই। তিনি একজন কবিরাজ মানুষও ছিলেন। তিনি গাছগাছালে দিয়ে ওষুধ বানাতেন, তারপর তিনি পানি পড়া দিতেন, ওষুধ নিজেই বানাতেন। তেল মালিশে পড়া দিলে আবার সেইটা যে কোনো বাচ্চা, মহিলা, মা, মেয়ে যে আছে সবাই ভালো হয়ে যেত। তো আমার যখন জ্বর ব্যথা হতো বা আমার পেটে ব্যথা হতো, একদিন আমার খুব বেশি পেটে ব্যথা হয়েছিল। আসলে বন্ধুরা, আমি হোটেলের কিছু সিঙ্গারা খেয়েছিলাম। আমার ওই পাশের এক বাসার বান্ধবী খাওয়ার জন্য সিঙ্গারা নিয়ে এসেছিল। ওটা খাওয়ার পর থেকে আমার প্রচুর পরিমাণে পেট ব্যথা। আর তাছাড়া তখন খুব রাত হয়ে গেছিল, প্রায় রাত 11টা বাজে। এত রাতে এখন তো আর ফার্মেসি খোলা থাকবে না। তাছাড়া ডাক্তারের কাছে যেতে হলেও অনেক দূর যেতে হয়। আমাদের গ্রামটা ছিল একেবারেই নদীর চরের সঙ্গে। আমরা চাইলেই সহজে দোকানে, বাজারে কিংবা ফার্মেসিতে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। তো সেদিন রাতের বেলা আমি পেটের ব্যথায় চিৎকার চেঁচামেচি করতে লাগলাম রুমের ভিতরে। তখন আমার শ্বশুরমশাই আমার চিৎকার চেঁচামেচি শুনে সে দৌড়ে আসলো, এসে আমাকে বলতেছে, আরে বৌমা, কি হয়েছে তোমার? আমি শ্বশুর আব্বাকে বললাম, জানি না বাবা, দুপুরবেলা দুটো সিঙ্গারা খেয়েছিলাম, শুকনা মরিচও খেয়েছিলাম সাথে। আসলে রাতেও ভাত খেতে পারি নাই, পেটে খুব বেশি ব্যথা করতেছে। ইস, আর পারতেছি না মশাই। তখন আমার শ্বশুর আব্বা আমাকে বলল, বৌমা, তোমার পেটে ব্যথা করতেছে? আরে তুমি তো আমাকে আগে বলবে। হ্যাঁ, দেখো তো আমার লক্ষ্মী বউটা আমাকে বলতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু সময় অপেক্ষা করো, আমি তোমার জন্য একটা টুটকা নিয়ে আসতেছি। আমি তখন একটু অবাক হয়ে শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করলাম, বাবা, এত রাতে তো ফার্মেসি খোলা নেই। তাছাড়া ফার্মেসিতে যেতে গেলে তো নৌকা দিয়ে পার হয়ে অনেক দূর বাজারে যেতে হবে। আপনি এত রাতে কি করে কি আনবেন? ওষুধ তো এখন আনা সম্ভব না। তাছাড়া বাবা, আমার পেটে খুব বেশি ব্যথা করতেছে, খুব কষ্ট হচ্ছে। তখন আমার শ্বশুর আব্বা আমাকে বলল, দেখো তো পাগলি মেয়েটা কি বলে। ধর, কে বলেছে তোমাকে আমি ফার্মেসিতে যাচ্ছি? শোনো বৌমা, আমি সারা এলাকার মানুষরে ওষুধ দেই, আর তুমি আমাকে বলতেছো আমি ফার্মেসিতে গিয়ে ওষুধ আনবো? না, হা হা হা, না 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 না, এমন না। শুনো, আমি একটা পান নিয়ে আসতেছি পাশের রুম থেকে।
একটা পান তেল দিয়ে আগুনে এটাকে গরম করব। তারপর এটার মাঝে আমি একটু ফু দিয়ে ভালো করে সুরা পরে আমি তোমার পেটে এই পানটা দিয়ে মালিশ করে দিলে তারপর দেখবে বৌমা আসল জাদু, আসল কারিশমা, তোমার পেট নিমিষেই ভালো হয়ে যাবে। আমি তখন বললাম শ্বশুর আব্বাকে, হ্যাঁ তাই হয় নাকি আব্বা? এখন বর্তমানে মডার্ন যুগ, এখনকার মানুষ সবাই ওষুধের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমাদের একটু রক্ত আসলেই আমরা চলে যাই ফার্মেসিতে ওষুধ কিনতে। আর আপনি বলতেছেন সেই পুরনো যুগের কথা, যে কিনা আদিমকালে হতো এক সময়। এখন তো এইগুলাই ভালো হয় না। শ্বশুর আব্বা আমাকে বলল, চুপ, তোমার পেটে ব্যথা করতেছে, তুমি একেবারেই চুপ হয়ে শুয়ে থাকো, আমি দেখি তোমার জন্য কি করা যায়। বৌমাটা বড্ড বেশি কথা বলে। এই কথা বলে শ্বশুর চলে গেল, গিয়ে এই বড় একটা পান নিয়ে আসলো, এটার মধ্যে সরিষার তেল দিল, তারপর সেটাকে আবার কেরোসিনের যে আগুন আছে ওই আগুনে সেটাকে গরম করলো। তারপর বন্ধুরা একটা রসুন গরম করে আমার পেটের যে নাভি আছে সেই নাভির ভিতরে ওই ফুটোটাতে ঢুকাইলো। তারপর এই পানটা আমার পেটে ভালো করে শ্বশুর তার ডান হাত দিয়ে সে আমার পেটে ফু দিচ্ছে, আর এই পানটা দিয়ে আমার পেট ডলে ডলে আমাকে তেল দিয়ে আর এই পানটা দিয়ে এইভাবে মালিশ করে দিচ্ছে। আসলে আমার সেই সময় খুব বেশি আরাম লাগতেছিল, মজাও লাগতেছিল। কেননা আসলে বন্ধুরা, মেয়েদের পেটে হাত দিলে তো এমনিতেই সুরসুরি করে, আর সেই জায়গায় আমার শ্বশুর আব্বা সে তার ডান হাত এমনভাবে রাউন্ড করে ঘুরাতে শুরু করে দিল আমার পেটের উপরে। আমার যে কি সুরসুরি লাগতেছিল, আমার খুব মজা লাগতেছিল। সত্যি কথা বলতে আমার খুব আনন্দ হচ্ছিল, খুব ভিতর থেকে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল। তাছাড়া উনি আমার পেটের ভিতরে যে নাভি আছে, নাভিতে বেশ কয়েকবার তিনি হাত দিচ্ছে, আবার ফু দিচ্ছে, তার ঠোঁট আমার নাভিতে স্পর্শ করতেছে, আবার তার হাত দিয়ে আমার পেটে এইভাবে রাউন্ড করে সে খুব সুন্দরভাবে ডলে দিচ্ছে। আমার তখন খুব বেশি আরাম লাগা শুরু করে দিল। তখন শ্বশুর আব্বা আমাকে বলতেছে, কি বৌমা, তোমার পেটে ব্যথা এখন কি কমেছে? সত্যি তো। আমি তখন খেয়াল করলাম আমার পেটের ব্যথার অনুভবটা আর আগের মতো হচ্ছে না। আমি তখন শ্বশুর আব্বাকে বললাম, হ্যাঁ তাই তো আব্বা, আমার পেটে অসুখটা তো এখন অনেকটাই কমে গেছে। তখন শ্বশুর আব্বা আমাকে বলল, কি বলেছিলাম না কমে যাবে? আমি বুঝলাম না। শ্বশুর আব্বা পান দিয়ে তেল দিয়ে আমার পেটে দু একটা ডলা দিল, আর আমার নাভিতে কয়েকটা ফু দিল, তাতেই ভালো হয়ে গেল। আরে বাহ, এটা তো দেখতেছি সত্যি জাদু। আমরা এই যুগের ছেলেমেয়েরা তো আমরা তো এগুলো পারবই না। তখন শ্বশুর আব্বাকে আমি বললাম, বাবা আপনার হাতে নিশ্চয়ই কোনো জাদু আছে। শ্বশুর আব্বা সেখান থেকে চলে গেল, কিন্তু সেদিন আমাকে বলে গিয়েছিল, বৌমা আমি এর আগে অনেক নারীর পেটে আমি হাত দিয়েছি, অনেকের পেট এইভাবে ডলে ভালো করে দিয়েছি, কিন্তু বৌমা তোমার পেটটা খুব সুন্দর, একেবারে গোল হয়ে আছে, আর তাছাড়া তোমার পেটটা খুব নরম স্মুথ, আমিও খুব মজা পেয়েছি বৌমা। আর তাছাড়া তোমার নাভিটা একেবারেই গোল, হ্যাঁ একেবারেই খুব সুন্দর কিউট দেখতে, জানো বৌমা সত্যি তোমার নাভির তোমার পেটটা খুব দারুণ। এই কথা বলে আমার শ্বশুর আব্বা রুম থেকে বের হয়ে গেল। আমি মনে মনে তখন ভাবতে লাগলাম, শ্বশুর আব্বা তো গেল আমার রুম থেকে, কিন্তু যাবার সময় উনি এই কথাটা কি বলে গেল? আমার পেটটা নাকি অনেক সুন্দর, আমার নাভিটাও নাকি অনেক সুন্দর, তাছাড়া উনি নাকি বেশ মজা পেয়েছে আমাকে ডলে। আমার তখন মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করা শুরু করে দিল। বিশেষ করে আমার ভিতরে একটা সুরসুরি, একটা মজা কাজ করতেছে। পরের দিন আমি শ্বশুর আব্বা আমাকে বলতেছে, বৌমা আজকে যে রোদ উঠেছে, শ্বশুর আব্বা রোদের ভিতরে ফসলের জমিতে সার দিয়ে আসলো, তার পুরো শরীর একেবারে গেমে আছে, আর এই রোদে তার মাথা খুব গরম হয়ে আছে, সে অজ্ঞান হয়ে পড়ে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমাকে বলল,
বৌমা, আমাকে একটু গোসল করিয়ে দিবে? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি দিচ্ছি আপনাকে। আমি শ্বশুর আব্বাকে এলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে তাকে গোসল করিয়ে দিলাম, এবং শ্বশুরের পুরো দেহটাকে আমি ভালো করে সাবানে জালের ভিতরে মেখে তার এই পুরো শরীরটা আমি তাকে ডলে দিয়েছি, ঘষে দিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিল তখন আমি, এইটা আমার শ্বশুর না, আমি আমার স্বামীকে সেবা যত্ন করতেছি, তার শরীরটাকে আমি ডলে দিচ্ছি, ঘষে দিচ্ছি। ভিতরে তখন এক অন্যরকম অনুভূতি কাজ করতে শুরু করে দিল। শ্বশুর আব্বাকে আমি গোসল করতে গিয়ে আমি নিজেই বেশ কয়েকবার পানিতে ভিজে গিয়েছিলাম। এদিকে আমি খেয়াল করে দেখলাম আমার পুরো শাড়ি, ব্লাউজ, তারপর হচ্ছে সায়া, সব কিছুই প্রায় ভিজে গেছে। শ্বশুর আব্বা তখন আমাকে বলল, আরে বৌমা, তুমি তো দেখতেছি একেবারে পুরোপুরি ভিজে গেছো আমাকে গোসল করতে গিয়ে। বৌমা, একটা কাজ করো, যেহেতু দুপুর হয়ে গেছে, তাছাড়া বাহিরে এখন প্রচুর পরিমাণে রোদ, আমার তো গোসল অলরেডি হয়েই গেছে। বৌমা, আমি বলি কি, তুমিও গোসলটা করে ফেলো। আসলে তুমিও একসঙ্গে গোসল করলে দুজনে বসে তারপর একসঙ্গে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। আর আমাকে একটু বিকালবেলা একটু রেস্ট নিতে হবে, আর একটু ওই ক্ষেতটা গিয়ে একটু দেখে আসতে হবে। তখন আমি শ্বশুর আব্বাকে বললাম, বাবা, আপনি যেহেতু গোসলটা করেই ফেলেছেন, আমি তখন শ্বশুর আব্বাকে বললাম, বাবা, আপনি যেহেতু গোসলটা করেই ফেলেছেন, আপনি গোসল করে যান, আমি আপনাকে খাবার দাবার বেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে এসে আমি একা একা গোসল করব। কিন্তু শ্বশুর আব্বা তখন খুব বেশি জেদ ধরল, বোমা, তুমি একেবারে ভিজেই যখন গেছো, তাছাড়া তুমি একা একা কেন গোসল করবে? শুনো বৌমা, আমি নিয়ত করেছি আজকে আমি তোমার সঙ্গেই খাবারটা খাবো, আর তাছাড়া একা একা খেয়ে তো কোনো মজা হয় না, আমি তৃপ্তি পাই না। বোমা, আজকে তুমি আমার সঙ্গে গোসল করো, ভিজেই তো গেছো। তখন বন্ধুরা, শ্বশুর আব্বা আমার সঙ্গে এক প্রকার জোর করা শুরু করে দিল। আমিও শ্বশুর আব্বাকে আর বাধা দিতে পারি নাই। তখন শ্বশুর আব্বা আমাকে মগ দিয়ে, ওই কল থেকে বালতি দিয়ে আমি পানি ভরেছিলাম, আমাকে মগ দিয়ে শ্বশুর আব্বা ভিজিয়ে দিয়েছে। আমার পুরো শরীর এখন ভিজে গেছে। তখন শ্বশুর আব্বা আমার শাড়িটা খুলে সে নিজেই আমাকে বলল, বৌমা, তুমি বসো, আমি তোমার শরীরটা সুন্দরভাবে আজকে ঘষে দিব। আমি বললাম, হ্যাঁ বাবা, আপনি কেন আমার শরীর ঘষে দিবেন? আর তাছাড়া আমার শরীর এমনিতেই পরিষ্কার, আমি তো প্রতিদিনই সাবান দিয়ে জাল দিয়ে ঘষে ঘষে আমি গোসল করি, আর আমি তো তেমন কোনো ময়লার কাজকর্মও করি না। আপনি বার থেকে আসেন, জমিতে কাজকর্ম করেন, আপনি গোসল করেন, আমি আপনাকে ধুয়ে দিচ্ছি। শ্বশুর আব্বা আমাকে বলল, শুনো, শুধুমাত্র যে বাহিরে কাজ করলেই মানুষের শরীর ময়লা হয় তা কিন্তু না, ঘরে কিন্তু অনেক ময়লা আছে, গ্রাম থেকে অনেক ময়লা হয়। বৌমা, তুমি আর এত কথা বলো না তো, আমি তোমার শরীরটা ভালোভাবে আজকে ঘষে মাজা করে দিব। তারপর বন্ধুরা, শ্বশুর একটা জালের মাঝে সে লাক সাবানটা একটু লাগালো, লাগিয়ে তারপর আমার পিঠে এবং আমার মুখে ভালোভাবে সাবান দিয়ে সে ডলে ডলে ঘষে দিয়েছে। তারপর আমার দুই হাত ভালোভাবে ডলে একদম পরিষ্কার করে দিয়েছে। আমার পিঠে খুব ভালোভাবে সে মর্দন করেছে, ঘষা মাজা করেছে, এবং আমার বুক তার নিজের হাত দিয়ে সে আমার পুরো শরীর একেবারেই পরিষ্কার করে আমাকে সাবান দিয়ে গোসল করে দিয়েছে। আমার একটু লজ্জাই হচ্ছিল, সত্যি হোক, আমি তো তার পুত্রবধূ, কিন্তু সে আমাকে তার নিজের মেয়ের মতো মনে করে। আমি বললাম, বাবা, আমি তো আপনার পুত্রবধূ, তাছাড়া আমি অনেক বড় একটা মেয়ে, আপনি আমাকে নিজের হাত দিয়ে গোসল করে দিবেন, বিষয়টা একেবারেই ভালো দেখায় না বাবা। কিন্তু শ্বশুর আব্বার মুখে মুখে তো আমি কোনো কিছু বলতেই পারলাম না। উল্টো শ্বশুর আমাকে বলতেছে, বৌমা, তুমি আমার মেয়ের মতো, আমি তোমাকে মেয়ের মতো ভাবি, ঠিক আছে? আর তাছাড়া বাবার কাছে মেয়ে কখনো বড় হয় না। হ্যাঁ, তুমিও হতে পারো তুমি বড় হয়েছ, কিন্তু তুমি আমার কাছে এখনো ওই রকম বড় হয়ে যাওনি। আমি শ্বশুরের এই কথা শুনে আমি আর তাকে কোনো কিছু জবাব দিতে পারি নাই। তখন শ্বশুর আব্বা আমাকে গোসল করিয়ে ছাড়লো। আর তাছাড়া গোসল করতে গেলে কত জায়গায় কত কিছু করতে হয়েছে সেইটা আর নাই বলে। আমি দেখলাম শ্বশুর আব্বা
একটু উত্তেজনা হয়ে গেল। তারপর আমি গোসল শেষ করে ডাইনিং রুমে গেলাম। সেখানে আমি খাবার বাড়লাম, দুজন শ্বশুর আব্বা এবং আমি দুজনে আলুর ভর্তা আর হচ্ছে ডাল আর হচ্ছে কিছু শাকসবজি রান্না করেছিলাম। সেগুলো দিয়ে একেবারে পেট ভরে খাবার খেয়েছি। রাতে শ্বশুর আব্বা আমাকে বলতেছিল, বৌমা আজকে আমার শরীরটা একটু মালিশ করে দিতে পারবে? আমি বললাম, বাবা আজকে কি আপনার শরীরটা ব্যথা করতেছে? বললো, না ব্যথা করতেছে না, কিন্তু আমার ঘুম আসতেছে না মা। আর তাছাড়া ঘুম না আসলে না আমার একদমই ভালো লাগে না। তারপর বন্ধুরা শ্বশুর আব্বার কপালে, তার পায়ে এবং তার লুঙ্গিটা, তার পরনে ছিল সেদিন লুঙ্গি। রাত বাজে প্রায় 11টা। আমি তার লুঙ্গিটা একটু উপরের দিকে উঠিয়ে আমি পায়ের গোড়া থেকে একেবারে হাঁটু পর্যন্ত তাকে মালিশ করে দিলাম। সে বেশ আরাম পাচ্ছিল। এভাবে প্রায় রাত 12টা থেকে 10 মনে বাজে, 12টা 10-20 বাজে। হঠাৎ করে সে আমাকে জড়িয়ে ধরল। তখন আমাকে সে জড়িয়ে ধরতে আমি বললাম, বাবা এটা আপনি কি করতেছেন? তখন সে আমাকে বলতেছে, আরে বৌমা তুমি, আমি তো তোমার শাশুড়িকে মনে করে জড়িয়ে ধরে ফেলেছি। বৌমা তোমাকে একটা রিকোয়েস্ট করব। আমি তখন শ্বশুর আব্বাকে বললাম, কি বাবা, আপনি তো কখনো আমাকে এইভাবে বলেন না, কি বলবেন? শ্বশুর আব্বা তখন আমাকে বলতেছে, বৌমা আজকে মনে হয় বৃষ্টি হবে, তাছাড়া আমার এখানে মেঘ পড়ে, আমি তো রাতে উঠতে পারি না। বৌমা তুমি কি আজকে আমার এখানে থাকবে? আমি বললাম, বাবা আপনার কাছে আমি কি করে থাকি? শ্বশুর আব্বা তখন আমাকে বলতেছে, বৌমা তুমি কি আমাকে বাবার মতো দেখো না, বাবার চোখে দেখো না? আমি বললাম, হ্যাঁ আপনি আমার শ্বশুর হলে কি হবে, আমি তো আপনাকে বাবার চোখেই দেখি। তখন সে আমাকে বলতেছে, না বৌমা তুমি মনে হয় আমাকে তোমার বাবার চোখে দেখো না, আমি তো তোমাকে নিজের মেয়ের মতোই দেখি। তখন এই কথা বলার পর বাবা আমার মনে একটু অশান্তি সৃষ্টি করে দিল। তারপর আমি বাবার কাছে থাকতে বাধ্য হলাম। শ্বশুর আব্বা মাঝখানে একটা কোলবালিশ দিল, আর এক পাশে আমি ঘুমিয়ে আছি আর এক পাশে হচ্ছে আমার শ্বশুর। হঠাৎ রাতের বেলা কোলবালিশটা সরিয়ে সেদিন শ্বশুর শাশুড়ির কথা মনে করে, আমার শাশুড়ির নাম ছিল মালতী দেবী, মালতী মালতী বলে চিৎকার করে শ্বশুর আমাকে জড়িয়ে ধরে এক প্রকার আমার সঙ্গে সেদিন যেই ঘটনা ঘটালো বন্ধুরা, সেই রাতে কি বলবো। আমি সেই রাতে আমি শ্বশুরকে বারবার বলতেছিলাম, বাবা আমি আপনার মেয়ে বলতেছি, বাবা আমি রুমা বলতেছি। বাবা আমার কোনো কথাই সেদিন শুনতেছিল না। শ্বশুর আব্বা সেদিন রাতে শাশুড়ির কথা মনে করে আমাকে রাত 3বার সে দিয়েই ছাড়ল। কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার শরীরটা বেশ পাতলা লাগতেছিল, কিন্তু আমি সেদিন ঘুম থেকে উঠি নাই। শ্বশুর ঘুম থেকে উঠে আমাকে বলতেছে, বৌমা কি হয়েছিল রাতে? আমি বললাম, বাবা আপনি আমাকে মেয়ে মেয়ে বলে আপনি গতকাল রাতে কি করেছেন আপনার একটাবার কি আপনার খেয়াল আছে? আমি কত করে আপনাকে বললাম বাবা, আমি একটা উপযুক্ত মেয়ে, আমি একটা বড় মেয়ে, আমার এখন বয়স হয়েছে, আপনার পাশে এইভাবে আমি শুতে পারি না। বাবা আপনি তো রাতে শাশুড়ির কথা মনে করে আমাকে তো রাতে যেই কাজ করলেন আপনি, এখন আমি কি করব বাবা বলেন তো? তাছাড়া গতকালকে আমরা কোনো প্রোটেকশনও ব্যবহার করি নাই। আপনি মুরব্বী মানুষ, কিন্তু আপনি একে দেখলে তো কোনোভাবেই মনে হয় না যে আপনি মুরব্বী, আপনার পাওয়ার তো আপনার ছেলের চাইতেও আরও বেশি। তখন আমার শ্বশুর আব্বা একটু লজ্জা পেয়ে সে আমাকে বলতেছে, বৌমা যা হইছে হইছে বাদ দাও। আর দেখো বৌমা, তোমার শাশুড়ি আজকে কতদিন নেই, এই বুড়ো মানুষটা এভাবে একা একা আর কতদিন থাকবে রে মা? তুমি যদি তোমার শ্বশুরের একটু দুঃখ কষ্টটা যদি না বুঝো, তাহলে আর কে বুঝবে? শ্বশুর সেই সময় আমাকে একটু ইমোশনাল করে দিল। তখন আমার কাছে মনে হয়েছিল আমার স্বামী আমার সঙ্গে বাটপারি করেছে, চিটারি করেছে। বিয়ের আগে সে আমাকে বলেছিল সে নাকি শহরে ব্যবসা করে, আর এখন দেখি সে শহরে বাঙালি ব্যবসা করে। 6 মাস পর পর একবার আসে, এসে আমাকে খুব বেশি সুখ দিতে পারে না। এভাবেই চলছে আমার জীবন। না, শ্বশুরমশাইয়ের সঙ্গে গতকাল রাতে যেটা হলো, এটা আমি যেন কোনোভাবেই ভুলতে পারতেছি না।
আমার চোখের সামনে ভেসে উঠতেছে। পরের দিন রাতের বেলা শ্বশুর আব্বা খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে পড়ল তার মতো করে। আমি আমার রুমেই ছিলাম, কিন্তু আমি রুমের ভিতরে অনেকটা ছটফট করতেছিলাম। একা একা কি করব, কোনো কিছুই যেন ভালো লাগতেছিল না। মনের ভিতরে বলা চলে একটা অশান্তি চলতেছে। কোনো কিছুই তখন আমার ভালো লাগা কাজ করতেছিল না, একটু অশান্তি অশান্তি ছিল। তো এইভাবে আমার আর হচ্ছিল না। এরপরে আমি ভাবলাম কি করব, একবার বারে যাচ্ছি, একবার রুমের ভিতরে আসতেছি, কিন্তু কোনোভাবেই আমার ভালো লাগতেছিল না। আসলে গতকাল রাতে শ্বশুরমশাইয়ের সঙ্গে আমার ভুলক্রমে যেই কাজটা হয়ে গেল, শ্বশুরাব্বা আমাকে শাশুড়ি মনে করে গতকাল রাতে আমার মনে যে একটা দাগ কেটে গেল। আমার বারবার শুধু ওই ঘটনা মনে পড়তেছে। আমি ওই ঘটনাটা কোনোভাবেই যেন ভুলতে পারতেছি না। আর ওই ঘটনা যখনই আমি মনে করি, আমার ভেতরে একটা অশান্তি কাজ করে। আমার বুকের ভিতরে, মনের ভেতরে আগুন দাও দাও করে জ্বলে। কিন্তু এই মনের আগুন এখন কে নেভাবে? আমার এই শরীরের আগুন এখন কে নেভাবে? তখন আমি এক প্রকার বাধ্য হলাম যে শ্বশুর যেহেতু কালকে শাশুড়ির কথা মনে করে আমার দেহের ভিতরে সে আগুন জ্বালিয়েছে, আমার সেই আগুন এখন একমাত্র নেভাতে পারে আমার সেই শ্বশুর মশাই, আমার সেই শ্বশুর আব্বা। তারপর বন্ধুরা, রাত 11টা বেজে 1টা বাজে। আমার ঘুম কোনোভাবে চোখে আসতেছিল না। রাত 1টার দিকে আমি শ্বশুর আব্বার রুমে গেলাম। আসলে আমাদের ঘরের দরজা খোলাই থাকে, শুধুমাত্র বাহিরের যে মেন গেট সেইটা বন্ধ থাকে। গিয়ে দেখলাম শ্বশুর আব্বা ঘুমিয়ে আছে। আমি শ্বশুর আব্বার পাশে ঘুমিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমি তাকে জড়িয়ে ধরতেই সেও আমাকে জড়িয়ে ধরে বলতেছে, মালতী তুমি এসেছো? আমার নাম রুমা, সে আমাকে মালতী বলতেছে। তার মানে আমি বুঝলাম যে আমার শ্বশুর আব্বার মনে শাশুড়ির কথা তার মনে হচ্ছে। তখন সে আমাকে শাশুড়ি মনে করে সেদিন রাতেও জড়িয়ে ধরে তার খুব কাছে আমাকে নিয়েছে। আমিও তার সেদিন কাছে গিয়েছি। সেদিন রাতে আমি তাকে বাধা দিতে গিয়েও আমি তাকে আর বাধা দিতে পারলাম না, কারণ সেদিন আমার মন চাচ্ছিল, সেদিন আমার শরীর চাচ্ছিল, সেদিন আমার দেহ বলতেছিল ইয়াস, আজকের এই দিনটা জন্য আমি অনেক দিন যাবৎ অপেক্ষা করে আছি। আমার স্বামী আমার দেহের আগুন সে কোনোভাবেই নেভাতে পারে না। শহরে বাঙালির ব্যবসা করে 6 মাস পরে আসে, এইভাবে চলে না আমার। সেদিন শ্বশুর আব্বার সঙ্গে আমি নিজের ইচ্ছাকৃতভাবেই তার সঙ্গে আমি রাত কাটিয়েছিলাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠলো আমার শ্বশুর আব্বা, আমাকে হঠাৎ করে তার পাশে ঘুমন্ত অবস্থায় দেখে সে অনেকটাই চমকে উঠল। সে আমাকে বলতেছে, আরে রুমা, তুমি আমার পাশে কখন এসে ঘুমালে? আর আজকেও দেখতেছি কাপড় চোপড় কোনো কিছুই ঠিক নেই। আমি তখন বললাম, বাবা, আমার গভীর রাতে ঘুম আসতেছিল না, তখন আমি আপনার পাশে আসছিলাম। আপনি তো শাশুড়ির কথা মনে করে রাতে যেইভাবে আপনি গাড়ি চালালেন আমার উপর দিয়ে। শ্বশুর আব্বা তখন বলতেছিল, কি করব বৌমা বলো, তোমার শাশুড়িও অকালে আমাকে ছেড়ে চলে গেল। এইভাবে একটা মানুষ একা একা থাকতে পারে না। তারপরেও আমি কষ্ট সাধ্য করে আছি। আমি বুঝলাম যে আমার শ্বশুরের মনে অনেক কষ্ট, তার বুকে অনেক ব্যথা জমে আছে। তিনি আসলে কারো কাছে সেই কথাগুলো, তার বুকে জমা কষ্টগুলো কারো কাছে বলতে পারতেছে না, শেয়ার করতে পারতেছে না। তারপর বন্ধুরা, এইভাবেই আমাদের সংসার শুরু হতে লাগলো। পরের দিন রাতের বেলা যখন আমরা খেতে বসলাম, আমি শ্বশুর আব্বাকে বললাম, বাবা, আপনি আর আমি এইভাবে আলাদা আলাদা ঘুমিয়ে আর কি করব? আমরা তো চাইলে এখন থেকে একসাথে এক রুমেই ঘুমাতে পারি। আমার কথা শুনে দেখলাম শ্বশুর আব্বা বেশ খুশি হলো। তখন সে আমাকে বলল, বৌমা সত্যি? আমি তখন তাকে বললাম,
হ্যাঁ বাবা, তবে একটা বিষয় খেয়াল রাখা উচিত। আপনার ছেলে যখন বাড়িতে আসবে তখন কিন্তু আমি আমার রুমেই থাকবো। আর তাছাড়া আপনি আমার ইশারা ছাড়া আমার কাছে আসার চেষ্টা কিন্তু করবেন না, না হলে কিন্তু আপনার ছেলে বুঝে ফেলবে। শ্বশুর আব্বা আমাকে বললো, ঠিক আছে বৌমা, তুমি যেইভাবে বলবে আমি সেইভাবেই তোমার কথা মোতাবেক আমি চলবো। তারপর আমি আর শ্বশুর এখন থেকে আমরা একই রুমে থাকি, একই রুমে ঘুমাই। আর আমাদের ভেতরে এরকম একটা গোপন অনৈতিক সম্পর্ক আমাদের ভেতরে এখন চলতে লাগলো। তো বন্ধুরা, আজকের শ্বশুর এবং পুত্রবধূর এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? চাইলে তোমরা এই ভিডিওতে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ধরনের নিত্য নতুন আরও যদি গল্প শুনতে চাও বা তোমাদের কেমন গল্প পছন্দ সেইটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো।